ইয়াশ প্রিয়তার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিজের বুকের বামপাশে রাখে। দুজন দুজনের দিকে তাকায়। প্রিয়তা বুঝে ওঠার আগের ইয়াশ মুচকি হেসে দেয়। আমার বউটাকে আজকে কাছেই পাচ্ছিলাম না, তাই খুব অসুস্থ অসুস্থ লাগছিল। ওহ আচ্ছা, এই ব্যাপার। তো এখন কেমন লাগছে জামাই সাহেব? আমার বিবি সাহেবা আমার কাছে থাকলেই আমি ভালো থাকতে পারি। আরও ভালো থাকতে হবে? প্রিয়তা, তুমি রাখলেই আমি থাকতে পারি। কিভাবে আরও ভালো রাখতে পারি? আরও বেশি কাছে এসে। ইয়াশ, এই আপনি এত লজ্জাহীন কিভাবে হয়ে গেলেন বলেন তো? এই যে 3 কবুলই তো তার কারণ। 3 কবুল বলার পর থেকেই কেমন লজ্জা বিদায় নিয়েছে। হিহিহি, তাই নাকি? ইস, বুকে হাত দিয়ে। প্রিয়তা ততক্ষণে ইয়াশের বুক থেকে হাত নামিয়ে নিয়েছিল। ইয়াশের এভাবে বুকে হাত দেওয়া দেখে চমকে যায়। আবার কি হলো? এভাবে বুকে কেন হাত দিল? তোমার হাসিটা বুকে বিঁধে গেল। ধুর, কি যে বলেন না। আমি ভাবলাম কি না কি হলো। কেন, এটা কি সামান্য কিছু? এটাকে সামান্য করে কেন দেখছো তুমি? অনেক বড় করে দেখতে হবে। ইস, বুকের কোথায় লাগলো দেখি দেখি। প্লিজ দেখি কোথায় লাগলো। প্রিয়তা কথাগুলো বলা শেষ করতেই দুজনে হেসে ফেলে। প্রিয়তা হাসতে থাকার সময় সামনের দিকের চুলগুলো মুখের ওপর আটকে যায়। এভাবে প্রিয়তাকে দেখে ইয়াশ মুগ্ধ চোখে চেয়ে আছে। হঠাৎ ইয়াশের হাত প্রিয়তার গাল স্পর্শ করলে হাসি থামিয়ে চুপ হয়ে ইয়াশের দিকে তাকায়। ইয়াশ ও পরম যত্নে গালে ঠোঁটে লেপ্টে থাকা চুলগুলো আলতো করে আঙুল দিয়ে কানের পিছনে গুজে দেয়। আবার কি ভেবে কানের পিছনে গুজে দেওয়া চুলগুলো আবার সামনে দিয়ে দেয়। এটা কি হলো? প্রিয়তা ইয়াশের কাণ্ডে অবাক হয়ে জিজ্ঞেস করে। প্রথমে ভুল করেছিলাম, আপনাকে এভাবেই সুন্দর লাগছিল। তাহলে কি আমি এভাবেই দাঁড়িয়ে থাকব? এভাবে কেন কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন? আপনি তো থাকবেন আমার বুকে। ইয়াশ প্রিয়তাকে নিজের সবচেয়ে কাছে নিয়ে এসে বুকে জড়িয়ে নেয়। এতক্ষণে প্রিয়তার যেন শান্তি মিলে যায়। প্রতিটা পুরুষ যেন কোনো নারীর শান্তির কারণ হতে পারে ভেবে পরম শান্তিতে চোখ বন্ধ করে ভালোবাসা অনুভব করতে থাকে প্রিয়তা। রাত 11টা। খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই নিজেদের রুমে চলে গিয়েছে। রাত তো কম হলো না। এই তোমার জ্ঞান হবে কবে? আমার ভাই নতুন বিয়ে করেছে, বউ নিয়ে রুমে দুজন একসাথে সময় কাটাবে তা না, সবাইকে ধরে গল্প করতে বসে গিয়েছ। নিজে রোমান্সের ও বোঝো না, আবার তাদের 2 জোড়াকেও ডিস্টার্ব করলে। মাঝখান দিয়ে ইয়াশ ভাইয়া ভালো কাজ করেছে, বুদ্ধি আছে। বউকে ঠিকই রুমে ডেকে নিল। আর তুমি? হিমেলের কথা শুনে হা হয়ে তাকিয়ে আছে লুবনা। কি সব বলছে সে? তোমাকে এত কিছু কি ওরা নিজেরা বলেছে যে এত তাড়াতাড়ি ওদের পার্সোনাল সময় কাটাতে হবে? সব কথা বলতে কেন হবে বুঝতে পারো না? খাওয়া দাওয়া করে রুমে আসার সময় ইয়াশ বলল, শুনলে না প্রিয়, আর ইয়াশ কালকেই চলে যাবে। তাহলে আমরা কি ওদের আর সহজে পাব? বুশরার সাথে মাঝে মাঝে দেখা হলে ওদের সাথে আর সহজে দেখা হবে না। এবার একটু আমাকে সময় দেন ম্যাম, আমরাও নতুন নতুন কাপল হয়েছি। কেন, তোমাকে কি সময় দেই না আমি? এই যে এখন থেকে আবার তোমার জন্য সময় বরাদ্দ। আচ্ছা তাই। জি সাহেব। খাওয়া দাওয়া শেষ করে হুমায়ুন এসে বিছানায় শুয়ে ফোন ঘাটাঘাটি করছিল। এমন সময় বাটিতে কিছু একটা এনে সেটা টেবিলে রেখে হুমায়ুনের পাশে এসে বসে। কি করছো? কিছু না, এমনি ফোন ঘাটছিলাম। তখন আসিনি জন্য কি রাগ হয়েছে? রাগ তো একটু হয়েছিলই। এখন নেই। সত্যি? তখন কিভাবে উঠে আসব বল? লুবনা আপু ভাইয়ারা ছিল। বুঝতে পেরেছি, বরকেও তো একটু সময় দিতে হবে নাকি?
এই যে এখন থেকে আছি। আছো? হ্যাঁ আছি তো। সারা রাত পাবো? হ্যাঁ, তোমার বুকেই ঘুমোবো, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে। সে আমি দেখে নেব। ওখানে বাটিতে কি? ওই যে তোমার জন্য সেমাই এনেছি। কথায় কথায় আম্মুর থেকে তোমার পছন্দের কথা জেনে নিয়েছি। আমার মা কি আমার সব পছন্দের কথা বলেছে? হ্যাঁ, প্রায় সবই তো বলল। আমার মা কি এটা বলেছে সে আমার সব পছন্দের মধ্যে তুমিই সেরা, যাকে আমি কোনো দিন সেরা পছন্দ বা ভালোবাসা থেকে বাদ দিতে পারবো না? এটা আম্মুর কেন বলতে হবে? এটা আমি জানি। বুশরা হুমায়ুনের মুখের দিকে নিজের মুখ এনে কথাটি বলে। তুমিই একমাত্র সেই মানুষ যার প্রতি আমার ভালোবাসা কখনো কমবে না, সময় নিয়ে বেড়েই চলবে। বিশ্বাস কর, আমি তোমার থেকে ভালোবাসা ছাড়া অন্য কিছু সহ্য করতে পারবো না। তুমি আমাকে কষ্ট দিল, আমি কিন্তু মারা। বুশরাকে আর কোনো কথা বলতে না দিয়ে বুশরার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয় হুমায়ুন। বুশরা কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নেয়। সে ভাবতেও পারেনি হুমায়ুন তাকে এভাবে চুপ করিয়ে দেবে। কিছুক্ষণ পর হুমায়ুন বুশরাকে ছেড়ে দিয়ে বুশরার মুখ তার দুই হাত দিয়ে পরম ভালোবাসায় স্পর্শ করে বলে, ওই যে কি যেন একটা কথা আছে না, ঠোঁটের লিপস্টিকের গ্যারান্টি হয়তো দিতে পারবো না, কিন্তু চোখের কাজল কখনো কান্নায় নষ্ট হবে না। তবে আমি বলবো অতিরিক্ত সুখ বা ভালোবাসায় সেটাও হতে পারে। আমার রানী করে রাখবো তোমায়। বুশরা হুমায়ুনের কথায় কাজে এখনো লজ্জা পাচ্ছে, আর এই লজ্জায় হুমায়ুনের বুকটাই লুকানোর জন্য নিরাপদ বুঝতে পেরে হুমায়ুনের বুকেই মুখ লুকায়। তার ধারণা এই লোকটা হুটহাট লজ্জা দেওয়ার পাশাপাশি অসম্ভব ভালোবাসতে পারে, যা অন্য কেউ পারে কি না মনে হয় না। প্রিয়তা শুয়ে থাকা থেকে উঠে বসে কিছু একটা ভেবে দাঁড়িয়ে যাবে, ঠিক তখন ইয়াশ জিজ্ঞেস করে, কি হলো? আগামীকালই যেহেতু চলে যেতে হবে, তাহলে তো ব্যাগ গুছাতে হবে, তাই না? এখানে তো তেমন কিছুই নেই। যা আছে কালকে ব্যাগে নিয়ে নিলেই হবে। এখনই ঠিকঠাক করে নেই, সমস্যা কি? আপনি শুয়ে থাকুন, আমি 10 মিনিটের মধ্যে সব কাজ শেষ করছি। আমি আসলে তো তাহলে তো 5 মিনিট লাগবে, তাই না? যেহেতু তুমি একা কাজটা করলে 10 মিনিট লাগত। না, একদম না, আপনি আসলে আরও বেশি সময় লাগবে। ইয়াশ বিছানায় নিজের জায়গা থেকে প্রিয়তার দিকে এগিয়ে আসে। প্রিয়তা এখনো শাড়িটা পরে আছে, তবে আগের মতো শাড়িটা ততটা গুছানো নেই। ফাঁকফোকর দিয়ে পেটটা ঠিক দেখা যাচ্ছে। প্রিয়তা পা ঝুলিয়ে বিছানায় বসেছিল বাঁকা হয়ে। ইয়াশ শুয়ে থাকা অবস্থাতেই প্রিয়তার দৃশ্যমান কোমরে হাত দিয়ে হিচকে টান দিল। প্রিয়তা টাল সামলাতে না পেরে ইয়াশের বুকের ওপর পড়ে যায়। ছোট চুলগুলো আবারও প্রিয়তার মুখ ঢেকে যায়। ইয়াশ চুলগুলো সরিয়ে দেয়। আমি তো চাই তোমার সাথে যখন থাকি তখন সময় একদম থেমে যাক, ঘড়িতে সেকেন্ডের কাঁটাও যেন জায়গা পরিবর্তন না করে। আমি চাই তুমি আমার সাথে থাকলে আমাদের চারপাশের সবকিছুও যেন থেমে যায়। এত ভালোবাসো। প্রিয়তা এক নজরে তাকিয়ে আছে ইয়াশের দিকে, মনে হচ্ছে কোনো একটা ঘোরের মধ্যে আছে সে। এখনই হয়তো এই জগৎ ছেড়ে অন্য জগতে পা বাড়াবে। আমার ভালোবাসা কখনো পরিমাপ করতে পারবে না তুমি, পরিমাপ করতেও যেও না। এত ভালোবাসবো যা তুমি কল্পনাও করতে পারবে না। এত ভালোবাসা আমার কপালে সইবে তো, আমার কেমন যেন এত কিছু স্বপ্ন স্বপ্ন লাগে। আমার সাথে যাবে স্বপ্নের রাজ্যে, যেখানে শুধু তুমি, আমি আর শুধু আমাদের ভালোবাসা। যেখানকার ভালোবাসা ভুলিয়ে দেয় সবকিছু। প্রিয়তা লজ্জায় আর কিছু বলতে পারে না। ইয়াশের বুক থেকে উঠতে যাবে, ঠিক তখনই ইয়াশ প্রিয়তাকে টেনে বিছানায় ফেলে দেয়। একজোড়া নেশাক্ত চোখ যেন প্রিয়তার দিকে তাকিয়ে আছে, আর এ চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই হয়তো অথই সাগরে ডুবে যাবে প্রিয়তা। প্রিয়তা আর ইয়াশের শহরে ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে যায়। বাসায় যারা হেল্পিং হ্যান্ড ছিল তারাও ছুটিতে,
হয়তো ইয়াশের বাবা মা আসলেই সবাই আসবে। ইয়াশ আর প্রিয়তা বাসার ভেতরে চলে যায়। প্রিয়তা নিজের রুমের দিকে যেতে নিলে ইয়াশ হাত ধরে পিছনের দিকে টান দেয়। আপনি কোথায় যাচ্ছেন ম্যাম? রুমে যাব না? আজকে থেকে আমার রুমই আপনার রুম। আমার রুমই আপনার রুম, চলে আসুন। চলুন আপনার রুমের জিনিসগুলো আমার রুমে নিয়ে যাই। শুধু আমার রুমের জিনিসগুলো আপনার রুমে যাবে? না, আমার বউটাও যাবে। বাই দা ওয়ে, গোত্রাতের মতো তুমি করে বললে হয় না? না, আপনিই বলবো। তাড়াতাড়ি রুমে চল। কেন? আপনার সবকিছু আমার রুমে নিয়ে আসতে হবে না? রুম গোছাতেও তো সময় লাগবে, তাই না? জার্নি করে আমার এখন এসব করতে ইচ্ছে করছে না। তাহলে বাদ এত কষ্ট করতে হবে না। এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে। দুজন রুমে চলে যায়। রুমে ঢুকে ব্যাগ রেখে ইয়াশ খাটের ওপর শুয়ে পড়ে। প্রিয়তা নিজের ব্যাগ রেখে তার আগের রুম থেকে পরার জন্য জামা আনতে যাওয়ার জন্য এগুলেই ইয়াশ ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কি হলো? এখনই তো খাটের কোনায় লাগত। আমি খেয়াল করিনি। একটু খেয়াল করে চলতে হবে প্রিয়। কেন? আমার খেয়াল রাখার জন্য তো আপনি আছেনই। এখন আমি যদি না থাকতাম তাহলে কি হতো? নিজের খেয়াল নিজেরও একটু রাখতে হবে প্রিয়, আমি তো আছি তবুও। ঠিক আছে, আমি আসছি, আপনি ফ্রেশ হয়ে নেন। শোনো। হ্যাঁ, শুনছি। কালো শাড়িটা পরবে? এখন শাড়ি? হ্যাঁ, বাসায় রান্না করতে হবে, না বের হই ফ্রেশ হয়ে, ঘুরে ফিরে রাতে ডিনার করেই বাসায় ফিরে আসব। আপনার পরীক্ষা কবে যেন? 21 দিন পর। আপনি বাসায় বলেছেন 2 সপ্তাহ পর, এমন কেন? পড়তে হবে অনেক, মনে যেন থাকে। জি ম্যাম, এখন তাড়াতাড়ি ফ্রেশ করে রেডি হয়ে নেন। আপনি ফ্রেশ হয়ে নেন, আমি আমার কিছু জামাকাপড় অন্তত এখানে নিয়ে আসি। ঠিক আছে। দুজন রাত 8টা-9টা পর্যন্ত ঘোরাঘুরি করে বাসায় ফিরে আসে। দুজন বসে গল্প করছিল, এমন সময় প্রিয়তা ইয়াশকে বলে, আপনাকে না জানিয়ে আমি একটা কাজ করেছি। কি কাজ? আমি এখানে আসার পরপরই বান্ধবীর সাথে পাসপোর্টের অফিসে গিয়ে ওটা বানাতে দিয়েছিলাম। কি? হ্যাঁ, প্লিজ রাগ করবেন না। আপনি রাগ করলে আমাকে জানালে কি আমি না করতাম? না কিন্তু। ঘুমাও। প্লিজ রাগ করবেন না, আমার ভুল হয়ে গিয়েছে আর আপনাকে না জানিয়ে কিছু করব না। ঠিক আছে, ঘুমাও এখন। আপনি তবু রাগ করছেন, বলছি তো আর হবে না। ভয় ভয়। ঘুমাতে বলেছি প্রিয়। প্লিজ ঘুমাও। প্রিয়তা আর কিছু বলে না, শেষে কি না ইয়াশ তার সাথে চিৎকার করে কথা বলল। তার উচিত হয়নি ইয়াশকে না জানিয়ে এসব করা। প্রিয়তা পাশ ফিরে শুয়ে পড়ে, তার চোখ দিয়ে পানি টপটপ করে পড়ছে একপাশে। ইয়াশ ঘটনা বুঝতে পেরে প্রিয়তাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। প্রিয়তা এবার শব্দ করে কান্না করে দেয়। ইয়াশ প্রিয়তার পিঠে হাত বুলাতে থাকে। কান্না করতে হবে না, থামো এবার। প্রিয়, এই প্রিয়, কান্না করতে না করেছি কিন্তু। নিজে বকবি আবার কান্নাও করা যাবে না। কান্না করতে করতে আমি যা বলবো তাই। এখন কোনো রকম কান্না করা চলবে না, বুকে নিয়েছি না। একটা কথা জিজ্ঞেস করছি, সোজাসাপটা উত্তর দিতে হবে। কি? পাসপোর্ট কেন? আবার চুপ কেন? আপনার সাথে ঘুরতে যাওয়ার জন্য। শুধু এই একটা কারণেই? হ্যাঁ। আমার তো মনে হচ্ছে অন্য কারণ আছে। অন্য কোনো কারণ নেই। আমার পরীক্ষার রেজাল্ট ভালো হলে, সার্টিফাইড ডাক্তার হলে বাহিরে যেতে হবে, এটা আগে থেকেই ঠিক করে রাখা আছে। তখন আমি ডাক্তারবাবুর বউ। আহা, এখনই না কান্না করছিলে, আবার কান্না করব? না, একদম কথায় কথায় কান্না করা যাবে না।
ভালোবাসলে আর কে কান্না করে? চুপ করে এখানেই ঘুমাও আজকে। আমাকে বলতে হবে না আপনার বুক আজকে আমার বালিশ। ঘুমাও, এখন রাত হয়ে গিয়েছে। ভালোবাসি কে বলবে শুনি? ইয়াশ মুচকি হেসে প্রিয়তার কপালে একটা চুমু দিয়ে বলে, ভালোবাসি প্রিয়, অনেক ভালোবাসি। এবার ঘুমাও, কাল থেকে আবার ক্লাসে যেতে হবে তোমার। আমি মাথায় হাত বুলিয়ে দেই, তুমি ঘুমিয়ে পড়। প্রিয়তা সম্মতি জানিয়ে চোখ বন্ধ করে ফেলে। ইয়াশ মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। শহুরে আবহাওয়ায় কেটে গিয়েছে বেশ কিছুদিন। সকালে প্রিয়তা তার বড়মার সাথে রান্না শেষ করে ক্লাসে যাওয়ার জন্য রেডি হতে রুমে গিয়ে দেখে ইয়াশ তখনও ঘুমোচ্ছে। প্রিয়তা ভেবেছিল হয়তো ইয়াশ ঘুম থেকে উঠে পড়ছে, কারণ তার আজ পরীক্ষা আছে। আর এই ছেলে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। প্রিয়তা কোমরে শাড়ির আঁচল গুজে ইয়াশকে ডাকতে থাকে। এক পর্যায়ে ইয়াশ ঘুম থেকে উঠে পড়ে। কি হয়েছে? ঘুম ঘুম কণ্ঠে। আপনাকে আমি সেই কখন ডেকে গিয়েছি বলেন তো? এদিকে এসো বলেই প্রিয়তাকে টেনে বিছানায় বসিয়ে নেয় ইয়াশ। কি, নিজে মাত্র উঠছেন আবার আমাকে বসিয়ে রাখছেন? বাহ! কে বলেছে আমি এখন উঠছি? আমি দেখছি না? আপনি সবসময় ভুল দেখেন, এই যেমন আপনি সকালে ডেকে গিয়েছেন তখন উঠে পড়েছি আমি। রাতে ঘুমোচ্ছিলেন তো বেশ, কিন্তু আমি সারারাত জেগে পড়েছি। আমার পড়া শেষ। বাহ, আমার জামাই খুব গতিশীল। এবার উঠুন, খাওয়া দাওয়া করে বের হতে হবে। প্রতিদিনের মতো কপালে ওটা কে দেবে শুনি? সকালে আমি ওঠার সময় দিয়েছি, এখন আবার দিতে হবে। তাড়াতাড়ি দাও, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। এসব পাগলামি না করলে হয় না, তাই না আপনার? না হয় না, তাড়াতাড়ি। প্রিয়তা আর কোনো উপায়ন্তর না দেখে ইয়াশের কপালে চুমু দিয়ে দেয়। দুপুরে প্রিয়তা ভার্সিটির গেইটের বাহিরে দাঁড়িয়ে ইয়াশের জন্য অপেক্ষা করছিল, এমন সময় আহিন এসে পাশে দাঁড়ায়। দাঁড়িয়ে আছিস কেন এখানে? নিতে আসবে তাই দাঁড়িয়ে আছি। তুই দাঁড়ালি কেন? যা, বাসায় যা। তুই একা দাঁড়িয়ে থাকবি আর আমি চলে যাব? আমাকে নিতে এখনই চলে আসবে। আজকেই ইয়াশের পরীক্ষা শেষ, তাই হয়তো একটু দেরি হচ্ছে। আগে না ইয়াশ ভাইয়া বলতি, এখন ইয়াশ। ওই একই হলো। প্রিয়তা মনে করে কিছু কিছু বিষয় লুকিয়ে রাখায় অনেক মজা, এই যেমন বিয়ের ব্যাপারটা। পরীক্ষা শেষ কয়টায়? 10টা থেকে 1টা পর্যন্ত। তাহলে তো অনেক আগে থেকে এসে অপেক্ষা করার কথা। তুই যা আহিন, তোর দেরি হয়ে যাচ্ছে। চল পাশে রেস্টুরেন্টে যাই, 1 কাপ কফি খাই। উনি এসে কল দিল, চলে আসিস। না রে, তুই যা, আমি কোথাও যাব না। চল না। যাব না, তুই যা না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসছি তাহলে। আহিন চলে গেলে প্রিয়তা একাই দাঁড়িয়ে থাকে। তারও প্রায় 1 ঘন্টা কেটে যায়। প্রিয়তা দাঁড়িয়ে থেকে বারবার চোখ মুছছে। সে পারত একটা গাড়ি ডেকে বাসায় চলে যেতে, কিন্তু যায়নি, কারণ ইয়াশের আসার কথা ছিল। হঠাৎ ইয়াশের গাড়ি এসে প্রিয়তার সামনে দাঁড়ায়। ইয়াশ ভেতর থেকে তাড়াতাড়ি করে বের হয়ে আসে। সরি পাগলি, আমার ভুল হয়ে গিয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করিয়ে ফেলেছি তাই না? সরি বললাম তো, তুমি কান্না করো না প্লিজ। আমার আসতে দেরি হচ্ছে দেখে একটা গাড়ি নিয়ে কেন বাসায় ফেরোনি? আমি কেন অন্য গাড়ি করে বাসায় ফিরব? আপনার তো রেসপন্সিবিলিটি ছিল তাই না? হ্যাঁ, আমি সত্যিই সরি জান। প্রিয়তা কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে বসে। ইয়াশ প্রিয়তাকে দেখে ভাবতে থাকে, না জানি বাসায় গিয়ে কি যে হবে তার। বাসায় ঢুকেই ড্রয়িং রুমে আবিরাকে সোফায় বসে থাকতে দেখে আরেক দফায় মেজাজ বিগড়ে যায় প্রিয়তার। বাসায় কেউ নেই, সে কেন এখানে বসে আছে? কোনো কথা না বলে প্রিয়তা রুমে চলে যায়। ইয়াশ কি করবে বুঝতে না পেরে আর রুমে যায় না। আবিরার সাথে কথাবার্তা বলে বসে বসে
কিছুক্ষণ পর ইয়াশ রুমে চলে যায় আবিরাকে বিদায় দিয়ে। তুমি নিচে আবিরার সাথে কথা না বলে চলে এলে কেন? ইয়াশ বারান্দায় বসে বসে চা খাচ্ছিল আর বই পড়ছিল প্রিয়তা ইয়াশের এমন কথায় ভ্রু কুঁচকে ইয়াশের দিকে তাকায়। আপনি যে 2 ঘন্টা আমাকে অপেক্ষা করিয়েছেন, আমি কিছু বলেছি? বাসায় এসে দেখি মেয়ে বাসায়, আমি তবু কিছু বলেছি? বলিনি তো, তাই না? তাহলে আমি তার সাথে কথা বলিনি জন্য আপনি আবার সেটার কারণ জানতে এসেছেন। কথার মাঝে নোংরামি ছড়াচ্ছ তুমি। বাসায় মা বাবা কেউ নেই, ওই মেয়ে একা আমাদের বাসায় কি করছে? আপনার এত দেরি হয়েছে কেন আমাকে বলেন। তোমার সাথে কথা বাড়ানোর ইচ্ছেই নেই আমার, অযথা মনে নোংরা নোংরা জিনিস কথা পুষে রাখো তুমি। একদম বাজে কথা বলবেন না। আমাদের নিয়ে হয়ে গিয়েছে আর তার অনেকদিন কেটেও গিয়েছে, তবুও কেন এরকম করো? জানি না ভালো লাগছে আমার, একা থাকতে দেন একটু। ইয়াশ আর কথা না বাড়িয়ে চলে প্রিয়তার কাছে থেকে। সে নিজেও ভাবে প্রিয়তার রাগ করাটা স্বাভাবিক, তবুও আজকের বিষয়টি এখনই তাকে বুঝতে দেওয়া যাবে না। ইয়াশ রুমে গিয়ে কারো সাথে ফোনে কথা বলছে সেটা বেশ বুঝতে পারে প্রিয়তা। তার খুব কান্না পাচ্ছে ইয়াশের ব্যবহারে, সে এমন কেন করছে তার সাথে? একে তো 2 ঘন্টা বাহিরে অপেক্ষা করিয়েছে, তার ওপর এত কিছু। ধীরে ধীরে যেন অভিমানের পাহাড় জমছে ইয়াশের প্রতি প্রিয়তার মনে। রাত 11টা বাজে, তবু ইয়াশ বাহিরে থেকে আসছে না দেখে প্রিয়তার একটু চিন্তা হচ্ছে। বাসায় সবাই খাওয়া দাওয়া করে রুমে চলে গিয়েছে। এই বাসায় কেউ আর তাকে ভালোবাসে না বলে আক্ষেপ করতে থাকে প্রিয়তা। আজকে যে একটা স্পেশাল দিন সেটা এ বাড়ির সবাই ভুলে গিয়েছে। ভুলে যাবে নাই বা কেন? সবাই তো আর আগের মতো তাকে ভালোবাসে না। বড় বাবা বড় মাও অনেকক্ষণ বাসায় ছিল না। কেউ তাকে কোনো কিছু জানায় না এখন, আর কেউ তাকে ভালোই বাসে না। এটা ওটা ভাবতে ভাবতে প্রিয়তা ঘুমিয়ে যায়। প্রিয়তা ঘুমিয়েছে দেখে পা টিপে টিপে কেক হাতে নিয়ে রুমে ঢুকে যায় ইয়াশ আর তার বাবা মা। রাত 12টা বাজতে আর 2 মিনিট। ইয়াশ গিয়ে কেকটা টেবিলের ওপর রেখে দেয়। বাহিরে থেকে আরও 2 জন রুমে চলে আসে, তারা হচ্ছে প্রিয়তার বাবা মা। ইয়াশের বাবা মা আর প্রিয়তার বাবা মা মিলে আজকে ঘুরোঘুরি করেছে। প্রিয়তার জন্যই এসেছে, তবুও তাকে জানানো হয়নি। ঘড়িতে 12টা বাজলে ইয়াশ গিয়ে প্রিয়তার মাথার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে ডাকতে থাকে। প্রিয়তা চোখ খুললেই তাকে শুভ জন্মদিন বলে শুভেচ্ছা জানায়। প্রিয়তা চোখ মুছতে থাকে। ইয়াশ বুঝে যায় এবার আবেগে সে কি নাকি করে বসবে, গুরুজনদের সামনে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই ইয়াশ আগে থেকেই ইশারা করে সামনে দেখতে বলে। নিজের রুমে বাবা মাকে দেখে চমকে যায় প্রিয়তা। বিছানা থেকে উঠেই জড়িয়ে ধরে বাবা মাকে। কিছুক্ষণ পর কেক কাটা হলে সবার সাথে খুব ভালো সময় কাটে প্রিয়তার। প্রায় রাত 1টা পর্যন্ত সবার আড্ডা চলে সেখানে। অনেক রাত হয়ে যাওয়ায় সবাই যার যার রুমে চলে যায়। ইয়াশ দরজা আটকে প্রিয়তার দিকে তাকালে দেখে প্রিয়তা আবার মুখ কালো করে বসে আছে। বুঝতে পারে হয়তো আবার আবিরার কথা মনে হয়েছে তার। কিন্তু আবিরা হয়তো আগে ইয়াশকে পছন্দ করত, এখন তো আর তা সম্ভব না। ইয়াশ টেবিলের ওপর থেকে একটা কার্ড নিয়ে প্রিয়তার হাতে ধরিয়ে দেয়। কার্ডটি দেখে বোঝা যাচ্ছে এটা বিয়ের কার্ড। ভালো করে পড়ে অসহায়ের মতো ইয়াশের দিকে তাকায় সে। না, এরকম অসহায়ের মতো তাকিয়ে লাভ নেই, আমি আর এখন ক্ষমা করব না। ইয়াশ প্লিজ আর এরকম হবে না, প্লিজ এবারই শেষ, আর কোনো দিন এরকম করব না। না, আমি ক্ষমা করছি না। তুমি সবাইকে নিয়ে সন্দেহ করো, এটা আমার একদম ভালো লাগে না। আচ্ছা আর করব না, এটা তো সন্দেহ না, আমার খারাপ লেগেছিল। বাসায় এসে দেখি একটা মেয়ে বসে আছে যে কিনা আমার বরকে পছন্দ করত।
তুমিই কিন্তু বলে দিল যে পছন্দ করত, এখন না সেটা ছিল অতীত। আর সে আজকে আমাকে আর তোমাকে তার বিয়েতে দাওয়াত দিতে এসেছিল। আচ্ছা বলেন তো বিয়েতে কি পরে যাব? কেউ যাবে না বিয়েতে। আরে বাবুটা রাগ করেছে? রাগ করে না বাবু। এসো আদর করে দেই একটু। ইয়াশ বসে চুপচাপ কেক খেতে থাকে একটু একটু করে। প্রিয়তাকে চুপ করে থাকতে দেখে তার দিকে একটু কেক বাড়িয়ে দিল। প্রিয়তা তাড়াতাড়ি করে খেয়ে নেয়। ইয়াশ হাসতে থাকে। আমার গিফট কোথায়? তোমাকে গিফট না দিয়ে বাঁচা যাবে না। জানি কালকে আমার সাথে বের হবে, ইচ্ছে মতো শপিং করবে। আর এখন কিছু নেই গিফট? হ্যাঁ আছে তো। তাড়াতাড়ি দাও। নিতেই হবে? হ্যাঁ। ইয়াশ বুক পকেট থেকে একটা রিং বের করে প্রিয়তার আঙুলে পরিয়ে দিয়ে বলে, খুব ভালোবাসি আমি আমার প্রিয়কে। আমি সারা জীবন এই প্রিয়কেই আমার পাশে চাই। থাকবে না আমার সাথে আমার প্রিয়? থাকবো তো হবু ডাক্তারবাবু বলেই ইয়াশকে জড়িয়ে ধরে। আবার হাজারো রাগ অভিমানের পর দুজনের ভালোবাসায় দুজন একত্রিত হয়। প্রিয়তার বাবা মা শহরে সপ্তাহখানেক ছিল, সেই সময়টা প্রিয়তার খুব ভালো গিয়েছে। এখন আবার আগের মতো বাসায় শুধু মাত্র 4 জন। ইদানিং সে আরশিকেও খুব মিস করে, প্রায় প্রতিদিন কথা হয়, তবুও তাকে খুব বেশি পরিমাণে মিস করে সে। এদিকে ইয়াশেরও বাহিরে যাওয়ার কথা হচ্ছে। এক বাড়ির একজন অলরেডি পড়াশোনার জন্য বাহিরে চলে গিয়েছে, আবার আরেকজনের যাওয়ার কথা হচ্ছিল, আবার নাকি সেও। থাক এসব আর না ভাবাই ভালো বলে বড়মার সাথে কাজে হাত লাগায়। আজকে শুক্রবার সবকিছু বন্ধ থাকায় সবাই আজ বাড়িতেই। না হলে এই সময়ে সবাই বেরিয়ে যায়। দুজন মনোযোগ দিয়ে রান্নাঘরের কাজ করছে। চা বানানো শেষ হলে আঞ্জুয়ারা বেগম চায়ের কাপ প্রিয়তাকে দিয়ে ইয়াশের জন্য নিয়ে যেতে বলে। প্রিয়তাও চা নিয়ে নিজেদের রুমের দিকে যায়। রুমে ঢুকবে এমন সময় হঠাৎ থেমে যায়, একটুর জন্য ইয়াশের সাথে ধাক্কা লাগেনি। হঠাৎ থেমে যাওয়ায় গরম চা একটু প্রিয়তার হাতে পড়ে যায়। আহ! ইস, গরম চা লেগেছে হাতে। দেখি দেখতে দাও, কি যে করো না তুমি। ইয়াশ প্রিয়তার হাত থেকে চায়ের কাপটা নিয়ে আরেক হাত দিয়ে প্রিয়তাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয়। তাড়াতাড়ি করে ফার্স্ট এইড বক্স নিয়ে চলে আসে। কিছুক্ষণ পর প্রিয়তার হাতের জ্বালাপোড়া ঠিক হয়ে যায়, সেটা বারবার বলেই যাচ্ছে, তবুও ইয়াশ হাতে ফু দিয়েই যাচ্ছে। এত পাগল হচ্ছ কেন তুমি? মলম তো লাগিয়ে দিয়েছ তাই না? আর সামান্য একটু চা লেগেছে হাতে, আর কিছু হয়নি, এত হাইপার হচ্ছ কেন? ইয়াশ, তোমার কিছু হলে তোমার চেয়ে আমাকে বেশি আঘাত করে প্রিয়। তাহলে তো আমি বারবার অসুস্থ হতে চাই, এত কেয়ার পেতে ভালোই লাগে। এরকম ছোট খাটো আঘাতে ভালোবাসা বাড়ে। সুস্থ থাকলে আমি তোমার যত্ন করি না? তা কর, তবে অসুস্থ হলে একটু বেশিই ভালো লাগে। ইয়াশ প্রিয়তাকে বুকে নিয়ে হাত বুলিয়ে দিতে দিতে বলতে থাকে, ভালোবাসা বাড়ানোর জন্য আঘাতের দরকার হয় না প্রিয়। যদি ভালোবাসায় আঘাত করলেই ভালোবাসা বেড়ে যেত, তাহলে চারপাশে ভালোবাসার এত হাহাকার থাকত না। জীবনে অনেক কিছুর অভাব দেখা যায়, কিন্তু এত এত অভাবের মধ্যে সবচেয়ে বড় অভাব হচ্ছে একটা সঠিক মানুষের আর বিরামহীন ভালোবাসার। এখনকার মানুষ যেমন ভালোবাসতে জানে, ঠিক সেরকম কেউ কেউ তুচ্ছ কারণ দেখিয়ে চলে যেতেও পারে, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসিনি, আর এরকম ও ভালোবাসিনি যে আঘাত দিয়ে ভালোবাসা বাড়াতে হবে। আমাকে একটু ভালোবাসলেই দেখবে এই ভালোবাসা কতগুণ বেড়ে গিয়েছে। আমি এমনি বললাম আর তুমি এতগুলো কথা বললে। এগুলো আমি এমনি বললাম প্রিয়। জড়িয়ে ধরো। আবার জড়িয়ে ধরতে হবে? হ্যাঁ, অনেক শক্ত করে। এসো। প্রিয়তা ইয়াশের দিকে এগিয়ে এলে ইয়াশ হাসি মুখে তার ভালোবাসাকে জড়িয়ে নেয়। এই মেয়ের ভালোবাসায় সে মুগ্ধ না হয়ে পারে না।
ভালোবাসার মানুষের কাছে মেয়েরা এত বাচ্চা হতে পারে সেটা শুধুমাত্র ভালোবাসার মানুষটাই জানে। আচ্ছা প্রিয়, সত্যি কথা বলবে একটা? আমি কি মিথ্যা বলি? মিথ্যা বল না, তবে লুকাও। একটা সত্যি কথা বল, তুমি কি তোমার ইচ্ছের কথা আমাকে জানাতে দ্বিধাগ্রস্ত? এমন কেন মনে হলো? কিছু কিছু সময় মনে হয় তুমি হয়তো তোমার কথাগুলো মন খুলে আমাকে বলতে পারো না। কোনো সমস্যা কি তোমার সব কথা আমাকে খুলে বলতে? আমার এমন কোনো কথা নেই যা আমি আপনাকে বলিনি, বা এরকম কোনো ব্যাপার নেই যা বলতে পারি না। আপনি যেমন আমার কাছে একটা খোলা বইয়ের মতো, তেমন আমিও পুরোটাই একটা খোলা বই আপনার কাছে। আবার আপনি কেন? সরি, হয়ে যায় মাঝে মাঝে। আপনি বলতাম তো আগে, তাই। আমারও মাঝে মাঝেই তুই বের হয়ে যায় অভ্যাস আমাদের এটা। আচ্ছা একটা কথা। হ্যাঁ, তোমার ডিপার্টমেন্টের হেড কল করেছিল। কথাটি শোনামাত্র প্রিয়তা মাথা উঁচু করে ইয়াশের দিকে তাকায়। তার মানে স্যার কি ইয়াশকে সব বলে দিয়েছে? আর তার জন্যই কি ইয়াশ তখন থেকে এতগুলো কথা বলছিল? এখন আবার তাদের ভুল বুঝাবুঝি হবে কেন যে স্যার ফোন দিতে গেল এত করে না বলার পরও? চলবে। আজকে হয়তো বেশি ছোট মনে হবে, লেখার সময় ছিল না, তবুও দিলাম, আশা করছি বুঝতে পারবেন। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর যারা পড়বেন প্লিজ লাইক অন্তত দিয়ে রাখবেন। প্রিয়তার প্রণয়। তানিয়া মাহি, নিরু। পর্ব ৩২। ইয়াশকে কি বলবে ভেবে পাচ্ছে না প্রিয়তা। কারণ ওটা ইচ্ছে হলেও সে আর এখন ভাবতে চায় না, তবুও স্যার তাকে রাজি করার জন্য বলেই যাচ্ছে। আমাকে একবার নিজের ইচ্ছের কথা জানালেই পারতে তুমি, দেখতে আমি তোমার ইচ্ছে পূরণ করি কিনা। ইয়াশ, বিশ্বাস কর, আমি ভার্সিটি ভর্তি হওয়ার আগে থেকে স্কলারশিপ নিয়ে বাহিরে পড়তে যেতে চাইতাম। আরশি আপুকে দেখে আমার ইচ্ছেটা বেড়ে গিয়েছিল। কিন্তু আমি আর এখন ওসব ইচ্ছে আমার আর একদম নেই। ওটার ব্যবস্থা হয়ে গিয়েছে, স্যার আমাকে জানিয়েছিল, কিন্তু আমার তো আর এখন যাওয়া সম্ভব না। আমার এখন বিয়ে হয়েছে, সংসার হয়েছে। বড়মা বড় বাবাকে ছেড়ে বাহিরের দেশে থাকা অসম্ভব না? আর সবচেয়ে বড় কথা, তুমিও যাচ্ছ, আরশি আপুও গিয়েছে, এবার আমিও যদি যেতে চাই, এক বাসার তিনজন পড়াশোনার জন্য বাহিরে থাকলে কেমন দেখায়? বিয়ে হলে বাহিরে পড়তে যাওয়া নিষেধ, এটা কোথাও লেখা আছে? না, তা লেখা নেই, কিন্তু এটা তো অসম্ভব, তাই না? আর তার চেয়ে বড় কথা, আমি আর এখন যেতে চাই না, ইচ্ছে নেই। আমি স্যারকে জানিয়ে দিয়েছি, আগামীকাল আবার ভালো করে বুঝিয়ে বলবো। না, একদম না। কেন? তুমি কি চাইছো বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আমরা সবাই বাহিরে পড়তে গেলে বাসায় শুধু বাবা মা থাকবে, এটা ভেবে যদি নিজের ইচ্ছে জলাঞ্জলি দাও তাহলে খুব বড় ভুল করা হবে তোমার নিজের সাথে। না, আমি এমনি এখন আর যেতে চাই না। আমি তো যাচ্ছি, সেটার কাজও শুরু হয়ে গিয়েছে। এখন আমি গেলে তোমার তো আমাকে ছাড়া অন্ততপক্ষে 4 থেকে 5 বছর থাকতে হবে। তাহলে এটা ভালো হবে না যে তুমিও তোমার ক্যারিয়ারের দিকে নজর দিল? এখানে পড়েও তো ক্যারিয়ার গড়া যাবে, তবে কাঙ্ক্ষিত ক্যারিয়ার পাবে? আর যেখানে আমি তোমাকে বলছি সেখানে তুমি কেন না করছো আমি বুঝতে পারছি না। কিন্তু সত্যিই আমি আর এখন একদম কোনো কথা না। আমি এই বিষয়ে সবার সাথে কথা বলবো, একটাই অনুরোধ, মাঝখানে শুধু ঝামেলা পাকিও না। শোন। হ্যাঁ বল। ভালোবাসি। হঠাৎ? আমি না জানি না অন্য মেয়েদের স্বামী কেমন, তবে মনে হয় না তোমার মতো কেউ হবে। তুমি ঠিক আমার গল্পের মুখ্য চরিত্রের মতো, যেটা আমার গল্পেই শুধু বাস্তব, অন্যদের কাছে অবাস্তব বা গল্প। আমি কেমন জানি না, আমি শুধু জানি আমার ভালোবাসার মানুষকে আমার ভালো রাখতে হবে। আমার ভালোবাসার মানুষটা ভালো থাকলেই আমি ভালো থাকতে পারব। আগে তো আমার জীবনে বাবা মা আর আরশি ছিল,
এখন তুমিও যুক্ত, এই চারজনের জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি। আর একটা ছেলের যখন বিয়ে হয়ে যায় তখন তার স্ত্রী হয় তার সবচেয়ে কাছের। এত ভালোবাসা রেখে এতদিন আমাদের দূরে থাকতে হবে? শুধু 4 থেকে 5 বছর, দেখতে দেখতে চলে যাবে। তারপর আমরা আর আমাদের হ্যাপিলি ম্যারিড লাইফ। আমি বুঝতে পারছি না আমার কথা শুনে সবাই বিষয়টা কিভাবে নেবে। আপনাকে এত কিছু বুঝতে হবে না। আপনি শুধু বাহিরে গিয়ে আমাকে ভুলে কোনো বিদেশির প্রেমে পিছলে যাবেন না, তাহলেই হবে, আর বাকিটা আমি দেখে নেব। তোমার কি মনে হয় তোমার মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে? এত ভালোবাসা আমি কখনো মাথা থেকে নামাতেই পারবো না, পায়ে ঠেলা তো দূর। ভালোবাসি প্রিয়। আমি তো কাউকে ভালোবাসি না। আপনাকে ভালোবাসতেও হবে না। আমি ভালো না বাসলে আপনাকে কে ভালোবাসবে মশাই? মেয়ের অভাব আছে নাকি? কেউ শুধু নজর দিয়ে দেখুক, নজর নামিয়ে ফেলার আগেই শেষ করে দেব। একটু বেশি হয়ে যাবে না? কিচ্ছু বেশি হবে না। এটা কি আমার জন্য ভালোবাসা? অধিকার এটা মশাই। তাহলে ভালোবাসা নেই আমার জন্য একটুও? না, নেই। আমি কার সাথে আছি? আমাকে নাকি একটুও ভালোবাসে না? তুমি শুধু আমাকে সবটুকু দিয়ে ভালোবেসে নাও, কিছুদিন পর তো আমরা দীর্ঘ সময়ের জন্য আলাদা হয়ে যাব। কোথায় দীর্ঘ সময়? দুজনের জীবন থেকে 4-5টা বছর যাবে শুধু, আর এরপর আর কখনো আলাদা হব না। দূরে যাওয়ার কথা উঠলেই আমার কেমন যেন ভয় লাগে, যদি আর এক হতে না পারি। আমি খুব বেশি ভালোবাসি, একদম আলাদা হওয়া সহ্য করতে পারব না। এক কেন হব না? এই সময়টা দেখবে দেখতে দেখতে কেটে যাবে। এখন রেস্ট নাও, আমি মা বাবার সাথে কথা বলে তোমার বাবা মার সাথে কথা বলবো। রাতেই রেজাল্ট পেয়ে যাবে, আশা করছি পজিটিভ আসবে। আমার বিষয়টি বাদ দিল হয় না? না, হয় না। তুমি রেস্ট নাও, কোনো কথা বলতে হবে না। প্রিয়তাকে রেখে ফ্রেশ হতে চলে যায়। প্রিয়তা আর কি বা করবে, বসে বসে ফোন টিপতে থাকে। রাতে বসে বসে ক্লাসের পড়া কমপ্লিট করছিল প্রিয়তা। এমন সময় ইয়াশের বাবা মা রুমে আসে। ইয়াশ তখন বাহিরে ছিল। দুজনকে দেখে বই বন্ধ করে পাশে রেখে তাদের বসতে বলে। প্রিয়তার এখন ভয় ভয় লাগছে, ইয়াশ কি তাহলে বাসায় বলে দিয়েছে? সে বারবার নিষেধ করেছিল এক বাড়ি থেকে 3 জনই বাহিরে পড়তে গেলে ভালো দেখায় না, তবুও সে হয়তো বলে দিয়েছে। বড় মা বড় বাবা হয়তো রাজি হয়নি, তাই দুজন একসাথে এসেছে। পড়ছিলি আঞ্জুয়ারা? হ্যাঁ, বড় মা পড়া বাদ ছিল তাই কমপ্লিট করে রাখছিলাম। ইয়াশ যা বলল তা কি সত্যি? আমি কিন্তু আমার বন্ধুকে বলেছি সব ব্যবস্থা করতে, যদিও প্রায় সব হয়েই গিয়েছে, তুই ভার্সিটিতে হ্যাঁ বললেই হলো। বাবা, বড় বাবা তুমিও? আমি বারবার বলেছি আমি যাব না, তবুও উনি এমন করছেন। নিজে যাবেন জন্য কি আমারও যেতে হবে? দুজনই যাবি, সমস্যা কি? দুজনেরই ভবিষ্যৎ আছে। তোমরাও আবার কি? প্রথমে ভেবেছিলাম যেতে দেব না, কিন্তু পরে ভাবলাম দুইজন যেহেতু হচ্ছে, আর তুই যদি যেতেই চাস তাহলে আটকে কেন রাখব? তোরও তো ভবিষ্যৎ আছে, 4-5 বছর কষ্ট করলেই আর কিছু ভাবতে হবে না। আরশি আপু গিয়েছে, তোমার ছেলেও যাচ্ছে, এখন যদি আমিও যাই বিষয়টা কেমন দেখায় না? তোর তো আরও যাওয়ার আগ্রহ থাকা উচিত মা। ওরা দুজনই বাহিরে যাচ্ছে বা গিয়েছে, তাহলে তোরও ওদের মতো হতে হবে। বাবা, আমি বুঝতে পারছি না কি করব বড় বাবা। যাওয়ার ইচ্ছে না থাকলে ইচ্ছে জন্মা মা। কালকে ইয়াশ যাবে তোর ডিপার্টমেন্টে কথা বলতে। সব ঠিকঠাক হলে দুজন খুব তাড়াতাড়ি যেতে পারবি। অনেকক্ষণ কথা বলে দুজন বুঝিয়ে রাজি করাই প্রিয়তাকে। প্রিয়তাও আর না বলে না, কারণ সত্যিই তো সে চায় তার স্বপ্ন পূরণ করতে। দেখতে দেখতে নিজেদের স্বপ্ন পূরণের সময় চলে আসে।
একদিকে আনন্দ আবার অন্যদিকে দুজনের এত দূরত্বের কথা ভেবে মন খারাপ। সকাল হলেই ইয়াশের ফ্লাইট। ততদিনে ইয়াশের রেজাল্টও দিয়ে দিয়েছে, তার রেজাল্ট পাওয়ার পরই যাওয়ার ব্যাপারটা আরও বেশি দ্রুত এগিয়েছে। দুদিন ধরে ইয়াশের প্যাকিং চলছিল, এতদিনের ব্যাপার প্রথম দিকের প্রয়োজনীয় সমস্ত জিনিস প্রিয়তা ব্যাগে গুছিয়ে দিচ্ছে। রাত প্রায় 11টা বেজে গিয়েছে। ইয়াশ মা বাবার রুম থেকে নিজের রুমে আসে। প্রিয়তা রুমে নেই, ব্যাগ গুছিয়ে পাশে রেখে দিয়েছে। বারান্দায় প্রিয়তার গলা শুনতে পাওয়া যায়, হয়তো কারো সাথে ফোনে কথা বলছে। ইয়াশ বারান্দায় গিয়ে নিজের উপস্থিতি বুঝায়। প্রিয়তা ইয়াশকে দেখে এক হাত তার দিকে বাড়িয়ে দেয়। হাতে হাত রেখে এগিয়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। হ্যাঁ মা, তাহলে ওই কথাই রইল, তুমি আর বাবা সকাল সকাল চলে এসো। ওর ফ্লাইট 11টায়, 9:30 বা 10টায় তো ওখানে পৌঁছাতে হবে। তোমরা তাড়াতাড়ি চলে এসো, অনেক রাত হয়ে গিয়েছে, এখন ঘুমাও। প্রিয়তা ফোন কেটে কোমরে রাখা ইয়াশের হাত ধরে দাঁড়ায়। তোমার বাবা মা আসছে? হ্যাঁ, সকালেই আসছে, কিছুদিন থাকবে। আমারও তো সোমবার ফ্লাইট, আমি চলে গেলে তারাও চলে যাবে বাড়িতে। তোমার সময় তো আমি থাকতে পারবো না, তুমি কিন্তু সাবধানে যাবে, বুঝেছ? গিয়ে অবশ্যই সেখান থেকে ফোন আর সিম নিয়ে নিবে। নিজের আইডি সবসময় সচল রাখবে। একদম চিন্তা করবে না, নতুন জায়গা একটু সমস্যা হবে, কয়েকদিন কেটে গেলে সব ঠক হয়ে যাবে। প্রিয়তা ইয়াশের দিকে হয়ে তাকে জড়িয়ে ধরে। ইয়াশ বুঝতে পারছে প্রিয়তার খুব কষ্ট হচ্ছে, তারও তো কম কষ্ট হচ্ছে না। প্রিয় মানুষকে এত বছর পর কাছে পেয়ে বছর না ঘুরতেই এত দীর্ঘ সময়ের জন্য আবার আলাদা হতে হবে। ইয়াশ হঠাৎ বুকে ভেজা অনুভব করে, তার মানে প্রিয়তা কান্না করছে। এই তুমি কান্না কেন করছো? ইয়াশ। প্রিয়। কান্না করছো কেন? এভাবে কান্না করলে কি আমার যেতে মন চাইবে বল? জানি না, আমার ভালো লাগছে না। আমি কিভাবে থাকবো এতগুলো বছর? এতগুলো বছর থাকতে হবে এটা শুধু ভাবছো কেন? এরপরেরটা একটু ভাবো, তাহলেই দেখবে আর কান্না পাবে না। আমি ভাবতে পারছি না। তাহলে কি আমি বা তুমি কেউ যাব না? না গেলেও তো হবে না, তাই না? হ্যাঁ, হবে না তো। আজকে সারা রাত আমাকে জড়িয়ে শুয়ে থাকবে, একটুও ছাড়বে না। জানি না আবার কবে আমি তোমার বুকে মাথা রাখতে পারবো কি পারবো না। একদম চুপ, রাখতে পারবো কি পারবো না এটা আবার কেমন কথা? বিষয়টা এমনভাবে নিচ্ছ যে কেউ বোধহয় কখনো যায়নি। প্লিজ এমন করে না যান, সময়টা কিন্তু খুব বেশি নয়। আমি যেমন আগে দেশ ছাড়ছি ঠিক তেমন আমিই আগে চলে আসব। আমি অপেক্ষা করব আমার প্রিয়র জন্য। আর আজকে আমাকে জড়িয়ে ঘুমোবে আমার বিবি সাহেবা, তাই না? চল, অনেক রাত হয়ে গিয়েছে, আজকে সারারাত বুকে রেখে দেব। সকালবেলা এয়ারপোর্টে সবাই দাঁড়িয়ে আছে। ইয়াশের যাওয়ার সময় হয়ে গিয়েছে প্রায়। এখনই ভেতরের দিকে যেতে হবে। এদিকে প্রিয়তার মনে যেন কালো মেঘ জমে একাকার হয়ে আছে। মেয়েটার চোখ টলমল করছে, বারবার কাছে এসে দাঁড়াচ্ছে, কিন্তু বড়রা আছে আর চারপাশে এত মানুষ আছে, তাই হয়তো একটু জড়িয়ে ধরে মনকে শান্ত করতে পারছে না। ইয়াশ বিষয়টা বুঝতে পেরে নিজেই লাজলজ্জার মাথা খেয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরে। প্রিয়তা তখন শব্দ করে কান্না করে দেয়। দুজনেরই খারাপ লাগছে, কিছুদিন হলো দুজন দুজনকে কাছে পেয়েছে, আর এখনই কি না একে অপরের থেকে এতটা দূরে থাকতে হবে। ইয়াশের যাওয়ার সময় হলে সবার কাছে থেকে বিদায় নিয়ে নিজের গন্তব্যের দিকে পা বাড়ায়। দুজন দুজনকে মন ভরে দেখে নেয়, আবার কবে দেখতে পাবে কেউ জানে না। যতদূর ইয়াশকে দেখা যায় ততদূর প্রিয়তা তাকিয়ে থাকে। ইয়াশকে আর না দেখা গেলে প্রিয়তা মা আর বড় মাকে, শাশুড়ি, জড়িয়ে ধরে কান্না করে দেয়। অতঃপর প্রিয় মানুষটি অনেকটা সময়ের জন্য নিজের মানুষদের কাছে থেকে বিদায় নেয়।
ইয়াশ চলে যাওয়ার সপ্তাহখানেক পর প্রিয়তারও ফ্লাইট থাকে। নিজেদের স্বপ্নপূরণ বলে কথা। নিজেরাই নিজেদের মাঝে বোঝাপড়া করে নিয়েছে নিজেদের ভালোবাসার মানুষের সাথে থাকার মতো স্বপ্নপূরণও জরুরি। চিরদিন একসাথে ভালো থাকার জন্য কিছু সময় দূরে থাকা ভালো। কেটে যায় 5 বছর, ইয়াশ দেশে ফিরে ভালো একটা হাসপাতালে দায়িত্বরত আছে। আরশিও ভালো একটা জব করছে, তার বিয়ের কথাবার্তা চলছে। রাত 11টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফিরে আসে ইয়াশ। বাসায় ফিরে সোজা নিজের রুমে চলে যায় সে। রুমে গিয়ে দেখে তার জন্য খাবার রুমেই রেখে দেওয়া হয়েছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বারান্দায় গিয়ে প্রিয়তাকে কল দেয়। কিছুক্ষণ রিং হতেই প্রিয়তা কল রিসিভ করে নেয়। প্রিয়। হ্যাঁ বল, কি করছো? খাওয়া দাওয়া করে তোমাকে কল দিলাম। তুমি কি করছো? আমি এই তো রুমেই আছি, খাওয়া দাওয়া করব। খুব বেশি প্রেশার হয়ে যাচ্ছে তোমার? মাঝে মাঝে এরকম হয়। তবে তোমাকে খুব মিস করছি, তোমার আসার কথা শুনছি না কেন? তোমার তো রেজাল্টও দিয়ে দিয়েছে। এই তো অল্প কিছুদিনের মধ্যেই চলে আসব। জবের একটা ডেট ছিল, ওটা এই মাসেই শেষ হবে, শেষ না হলে তো বের হতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি আসার চেষ্টা কর, ভার্চুয়ালে দেখতে পেলেও তোমায় ছুতে তো পারি না। কতদিন হয়ে গেল এই বুকে তোমার মাথা স্পর্শ করে না বলতো? আমি কি আসতে চেয়েছিলাম? তোমার জন্যই তো এত কিছু। আর কিছুদিন অপেক্ষা করো শুধু, তোমার প্রিয় খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছে। রেডি থাকো, কত সময় বুকে রাখতে পারো আমি শুধু দেখব। শুধু চলে এসো প্লিজ, তোমাকে ছাড়া খুব একা একা লাগে আমার। চারদিকের এত এত ভালোবাসা, তোমার শূন্যতা আমায় ভীষণ পীড়া দেয়। আমার অবস্থা বোঝো একটু, যে মেয়ে তোমাকে ছাড়া থাকতে পারত না সে এতদিন তোমাকে ছাড়া। সময় সময় মনে হয় শুধু শরীরটাই বাকি আছে, মনটা তোমার কাছে পড়ে থাকে। একবার শুধু এসে দেখ, আর একটা দিনের জন্য তোমাকে আমি আমার থেকে দূরে রাখব না। আমি আর সত্যিই তোমাকে ছাড়া থাকতে পারছি না। কবে যে সৃষ্টিকর্তা আমাদের আবার এক করবে। খুব তাড়াতাড়ি যেন আমরা এক হতে পারি। সামনে তো আরশির বিয়ে, বিয়ের কথা হচ্ছে। তার একমাত্র ভাবি না থাকলে তো বিয়ে জমবে না, তাই তোমার কথা ভেবে সে সময় নিয়েছে। তার কথা আমরা তাকে ছাড়া বিয়ে করে নিলেও সে আমাদের দুজনকে একসাথে না দেখে বিয়েতে বসবে না। আরশির বিয়েতে খুব মজা করব। মজা পড়ে, আগে আসো তো, তোমাকে কতদিন কাছে পাই না বলতো, বুকটা একদম খরায় খা খা করছে, তুমি আসলে সতেজ হবে। প্রেম জমিয়ে রাখো আমার জন্য। 4-5 বছরের প্রেম জমা হয়ে আছে, এগুলো নিয়ে আগে আমায় বাঁচাও। আর কয়েকটা দিন শুধু অপেক্ষা করো। আচ্ছা, লুবনা আপুর মেয়ে অনেকটা বড় হয়ে গিয়েছে তাই না? হ্যাঁ, অনেক বড় হয়ে গিয়েছে। তারা তো সময় নেয়নি বেশি। ও বুশরারও বাবু হবে শুনেছ? না তো, সবার বাবু হয়ে গেল। তোমারও চাই নাকি? হ্যাঁ, অনলাইনে একটা অর্ডার দিয়ে রাখো, এসেই যেন পাই। অনলাইনে কেন অর্ডার দিতে হবেই, তুমি চলে এসো, বাচ্চাও কয়েক মাস পর চলে আসবে। কথা নেই কেন? আমার প্রিয় কি লজ্জা পাচ্ছে নাকি? থাক, আর লজ্জা পেতে হবে না। আমার কিন্তু মেয়ে বাবু চাই। মেয়ে পেয়ে গেলে আমার ভালোবাসা কমে যাবে না তো? মেয়েকে ভালোবাসার মানুষের কিন্তু অভাব নেই, মেয়ের বাবাকে ভালোবাসার মানুষ একজনই। শহরের মানুষগুলো নিজেদের কাজে ব্যস্ত, তেমন দুটি প্রাণ তাদের মনের কথাগুলো ভাগাভাগি করে নিতে ব্যস্ত। অনেক রাত অবধি প্রিয়তা আর ইয়াশের কথা চলে। সকালবেলা ইয়াশ নাস্তা করছিল, এমন সময় আরশি রুম থেকে বেরিয়ে ইয়াশের পাশের চেয়ারে এসে বসে। বাসায় আসা কখন ভাইয়া? কেন? এমনি জানতে চাইছিলাম। এই কয়েকদিন তো দেরি হচ্ছে আসতে, আজকে হয়তো দেরিই হবে, কেন কোনো দরকার? না না, এমনি জানতে চাইলাম। ছোট বাবা আর ছোট মা আসছে শুনলাম।
আজকে? হ্যাঁ। হঠাৎ? জানি না, এমনিই হয়তো। ও আচ্ছা, আসুক তাহলে, আমি রাতে এসে দেখা করব। আচ্ছা তাহলে খাওয়া দাওয়া করে বের হও। আমিও বের হব একটু। কোথায় যাবি? এমনি ফ্রেন্ডের সাথে দেখা করতে। নামিয়ে দিতে হবে কোথাও? না, একাই চলে যাব। একটু দেরি হবে যেতে। আচ্ছা ঠিক আছে, চলে যাস তাহলে। ঠিক আছে। ইয়াশ খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। আরশিও তার বাবার থেকে কিছু টাকা নিতে যায় কেনাকাটার জন্য। তোমার আবার এখন কি কেনাকাটা করতে হবে? বাবা, প্রিয় আসছে, ও আসবে, দুজন আজকে ঘুরব ড্রিভারের কাছে, ওর ব্যাগসহ পাঠিয়ে দেব, বিকেলে দুজন বাড়ি আসব। মেয়েটা এতগুলো বছর পর বাসায় আসছে, তোর আর তার পাগলামির জন্য ইয়াশকে জানাতে পারলাম না, আবার বলছিস বিকেলে ফিরবি। তাড়াতাড়ি ওকে নিয়ে বাসায় আসবি, প্রয়োজন হলে কাল বের হবি। আচ্ছা যাও, তাড়াতাড়ি নিয়েই চলে আসব। ভাইয়া এসে কেমন অবাক হবে বলতো? তাকে জানালে কত খুশি খুশি থাকতো বলতো। সে নিজেই চলে যেত প্রিয়তাকে নিয়ে আসতে। তুমি একবার ভাবো, রাতে ভাইয়া রুমে গিয়ে দেখবে প্রিয় রুমে আছে, কি চমকানো চমকাবে, শুধু ভাবো তুমি। হ্যাঁ হ্যাঁ, ভেবেছি। মা মেয়ে দুজন কথা বলছিল, এমন সময় রুম থেকে চিৎকার করে ইয়াশের মাকে ডাকতে ডাকতে বেরিয়ে আসে ইয়াশের বাবা। এটুকুতেই যেন তিনি হাঁপিয়ে উঠেছেন। যত কাছে আসছে তত দেখেই মিসেস আঞ্জুয়ারা বুঝতে পারলেন ইয়াশের বাবার কপালে চিন্তার ছাপ। কি হয়েছে? এভাবে চিৎকার কেন করছ? আঞ্জুয়ারা, এই আরশি, প্রিয়তা যে প্লেনে আসছে ওটা কখন রওয়ানা দিয়েছে? রাত 12:30টার দিকে কেন? এখানে ল্যান্ড করার কথা কয়টায়? এই তো কিছুক্ষণের মধ্যেই। আয় তো, টিভিতে কি দেখাচ্ছে দেখতো। আমার তো ব্যাপারটা ঠিক লাগছে না। কেন, কি দেখাচ্ছে টিভিতে? প্লেন ল্যান্ড করতে যেয়ে নাকি কি হয়েছে, ভেতরে থাকা অনেক যাত্রী আহত হয়েছে, 2 থেকে 3 জন নিহতও হয়েছে। আমাদের এখানে? হ্যাঁ রে। কি বলছো বাবা? চল তো, কি বলছে তোর বাবা এসব? সবাই দৌড়ে রুমে চলে যায়। ইয়াশের বাবা যা বলেছে তা একদম ঠিকই বলেছে। এই প্লেনেই তো প্রিয়তার আসার কথা ছিল। প্রিয়তা তো বলল আসতে আসতে 11টা প্রায় বেজে যাবে, কারণ কোথায় কোথায় যেন প্লেন পাল্টাতে হয়। কিন্তু প্লেন তো এটাই বোধ হয়। প্রিয়তার সাথে যোগাযোগ কিভাবে করবে ভেবে পাচ্ছে না আরশি। তার মাথা আর কাজ করছে না। কোনো কিছু মাথায় আসছে না, কি করবে সে। এদিকে ইয়াশের বাবা মার হাত পা কাঁপছে। কিছুক্ষণের মধ্যে হয়তো প্রিয়তার বাবা মা আসবে, তারা এসে এটা শুনলে কেমন হবে। আর প্রিয়তা কেমন আছে, কোথায় কিভাবে আছে তা জানবে কিভাবে। ইয়াশের মা এবার আরশিকে বলল ইয়াশকে কল করে জানাতে, কারণ আর ব্যাপারটা মজার নেই, ব্যাপারটা সিরিয়াস হয়ে গিয়েছে। যদি সত্যিই অন্যরকম কিছু হয়ে যায়। আরশি কাপা কাপা হাতে ফোন দিল ইয়াশকে। প্রথমবার কল কেটে গেল, ইয়াশ রিসিভ করল না। আরশির ভীষণ চিন্তা হচ্ছে, কি করবে সে এখন। আবার কল দিল ইয়াশকে। ইয়াশ এবার কল রিসিভ করল। হ্যাঁ বল, রোগী দেখছিলাম। ভাইয়া? হ্যাঁ শুনছি, বল। ভাইয়া তুমিই? হ্যাঁ আমি। কি? তুমি একটু তাড়াতাড়ি এয়ারপোর্টে যাও প্লিজ। এয়ারপোর্টে কেন? ভাইয়া আয়া। কি হলো, কান্না করছিস কেন? ভাইয়া প্রিয়। প্রিয় কি? এরকম অর্ধেক অর্ধেক কথা কেন বলছিস? ক্লিয়ারলি বল। ভাইয়া আজকে প্রিয়তার দেশে ফেরার কথা। সে তোমাকে জানাতে চেয়েছিল, কিন্তু তোমাকে সারপ্রাইজ দেব ভেবে ওকে নিষেধ করেছিলাম। ভেবেছিলাম তুমি হাসপাতাল থেকে এসে ওকে দেখলে চমকে যাবে। কিন্তু আল্লাহ বোধ হয় তা হতে দিল না। মানে? কি বলছিস তুই এসব?
ভাইয়া প্রিয়তার যে প্লেনে আসার কথা ছিল সেটা নাকি ল্যান্ড করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে খবরে দেখাচ্ছে। আরশির কথা শুনে নিজের পায়ের ভর স্থানচ্যুত হয়। টাল সামলাতে না পেরে পিছনে সরে যায়। এটা কি বলল আরশি? আর প্রিয়? সাথে সাথে দুচোখ টলমল করে উঠল তার। হঠাৎ কোত্থেকে মনোবল চলে আসে তার, চোখের পানি মুছে নেয়। না, তার প্রিয়তার কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। সে তার ফোন আর ওয়ালেট নিয়ে তাড়াহুড়ো করে কাউকে কিছু না বলেই বেরিয়ে যায়। যে করেই হোক তাড়াতাড়ি সেখানে পৌঁছতে হবে। তার প্রিয়তার কিছু হয়নি, সে একদম ঠিকঠাক আছে। সে গিয়ে দেখবে হয়তো প্রিয়তা তাকে দেখামাত্র দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরবে, বলবে কেমন সারপ্রাইজ দিলাম বল। ইয়াশ নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। বারবার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকে, তিনি নিশ্চয়ই খারাপ কিছু হতে দেবে না, কিন্তু তবুও তার মনের ভেতরটা এমন কেন লাগছে? তার প্রিয়তা ঠিক আছে তো? ইয়াশ এয়ারপোর্টে এসে পাগলের মতো হন্তদন্ত হয়ে এপাশ ওপাশ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও প্রিয়তা নেই। সব যাত্রীকে দেখে নিয়েছে সে। শুধু যেগুলো আহত বা নিহত হয়েছে ওগুলোকে হাসপাতালে এবং মর্গে পাঠানো হয়েছে। ইয়াশের এবার নিকটস্থ হাসপাতালে যেতে হবে। এয়ারপোর্টে সবাই এসে পৌঁছেছে। ইয়াশ সবাইকে বাড়ি যেতে বলে নিজে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ইয়াশের কোনো দিকে খেয়াল নেই, সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না প্রিয়তা কোনোভাবে হাসপাতালে থাকতে পারে। ইয়াশ দ্রুত গাড়ি ড্রাইভ করে ফাঁকা রাস্তাটুকু, কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে তার হাসপাতালে পৌঁছতে প্রায় আধা ঘন্টা লেগে যায়। সে তাড়াতাড়ি করে হাসপাতালের ভেতরে ঢুকে যায়, খোঁজ খবর নিয়ে আহত রোগীরা যেখানে আছে সেখানে চলে যায়। আহত সবাইকে এক রুমেই রাখা হয়েছে, ডাক্তার তাদের দেখছে। সে এগিয়ে যেতেই দুজন এগিয়ে এসে ইয়াশকে নিয়ে যায়। ইয়াশ এগিয়ে গিয়ে একপাশ থেকে দেখা শুরু করে। বাসায় কারো মুখে কোনো কথা নেই, প্রিয়তার মা তো বিলাপ করে কান্না করেই যাচ্ছে। প্রিয়তার বাবা মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে। ইয়াশের মার একটাই কথা, ছেলে মেয়ে দুটো এতদিন পর একসাথে হওয়ার কথা ছিল, আর প্রিয়র সাথেই এই দুর্ঘটনাটা হওয়ার ছিল। কারো চোখের পানিই যেন বাঁধ মানছে না। আরশি বারবার সবাইকে থামানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বাহিরে গাড়ি এসে থামার শব্দ হতেই সবার তীক্ষ্ণ দৃষ্টি বাহিরের দরজার দিকে গেল। দেখ না, ছেলেটা বোধহয় ফিরে এলো, কি যে খবর নিয়ে এলো আল্লাহ জানে। চিন্তা করো না মা প্লিজ, আল্লাহ এতটা খারাপ কিছু আমাদের সাথে হতে দেবে না, দেখে নিও তুমি। তোর কথা যদি সত্যি হতো রে মা, আমার ছেলেটার যে কি অবস্থা হয়েছে তা একমাত্র আল্লাহ জানে। আমার ছেলে তো তখনই পাগল পাগল ছিল। এত চিন্তা করো না মা, নিশ্চয়ই ভালো কিছু হবে। বাহিরে কে আসছে? ভেতরে আসতে দেরি করছে দেখে বাহিরে যাওয়ার চিন্তা করে তখনই দারোয়ান দরজায় ছুটে এলো। বেচারা হাঁপিয়ে উঠেছে। আরশি আপা, আরশি আপা। কি হয়েছে? কে এসেছে বাহিরে? বৌমনি, বৌমনি। কি বলছো এসব? ইয়াশ একে একে সব বেডের রোগীকে দেখে নিয়েছে। যখন শুনল আহত রোগী আর নেই তখন তার বুকের মধ্যে চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। চোখ ঘোলা হয়ে আসে, তবে কি তার ভালোবাসাও বিরামহীন হল না? শেষে এই দুর্ঘটনা নামক দাড়িচিহ্ন থামিয়ে দিল সবকিছু। কিন্তু প্রিয়তা তো কথা দিয়েছিল সে এসে ইয়াশের বুকটা দখল করে নেবে। কতদিন ইয়াশের বুকটা মরুভূমির মতো খা খা করছে। প্রিয়তা আর ইয়াশের কাটানো মুহূর্তের কথা মনে পড়ছে বারবার। না, ইয়াশ আর ভাবতে পারছে না। প্রচণ্ড মাথা ব্যথা করছে, মনে হচ্ছে এখনই সেন্সলেস হয়ে যাবে। নিজেকে সামলে নিল সে। একজন এসে ইয়াশের সামনে দাঁড়াল। স্যার, সব রোগী তো দেখা শেষ, এখন শুধু মর্গ বাদ আছে। হ্যাঁ,
ওহ আচ্ছা, মর্গ তাই না? মর্গ বাকি আছে। জি স্যার, আমার সাথে আসুন। মর্গে যেন অন্তত প্রিয় না থাকে, এটা আমি নিতে পারবো না। আল্লাহ, তুমি প্লিজ ওকে এখানে মিলিয়ে দিও না। কথাটা বলে চোখের অবশিষ্ট পানি মুছে মর্গে প্রবেশ করল। এয়ারপোর্ট থেকে 3টা লাশ এসেছে, তার মানে 3জন নিহত। ইয়াশ এগিয়ে যেতেই সেই লোক একটা লাশের মুখের ওপর থেকে কাপড় সরাতেই ইয়াশ চোখ বন্ধ করে নেয়। কয়েক সেকেন্ড পর চোখ খুলে অন্য কাউকে দেখে হাঁফ ছেড়ে বাঁচে ইয়াশ। মাথা নাবাচক ভঙ্গিতে নাড়ালে লোকটা লাশের মুখ ঢেকে দিয়ে অন্যদিকে যায়। ইয়াশও পিছু পিছু যায়। আরেকটা লাশের মুখের ওপর থেকে কাপড় সরানো হয়। না, এটাও না। এবার শেষেরটার দিকে যেতে যেতে কেমন আশার আলো ফুটছে, আবার ভয়ও লাগছে। এই লাশের শারীরিক আকৃতি অনেকটাই প্রিয়তার মতো। এবার ভয় ইয়াশের সমস্ত শরীর কাঁপুনি দিয়ে ওঠে। এটা যদি কোনোভাবে প্রিয় হয়ে যায় তাহলে কি করবে সে? তার তো আর বেঁচে থাকার কোনো সম্বল থাকবে। সে তো কিছু সময়ের জন্য একে অপরের দূরত্ব মেনে নিয়েছিল, না থাকা তো মানতে পারবে না। লোকটা শেষ লাশের মুখের ওপর থেকে কাপড় সরাবে অমনি ইয়াশের ফোন বেজে ওঠে। ইয়াশ লোকটাকে থামতে বলে পকেট থেকে ফোন বের করে দেখে আরশি কল দিয়েছে। হ্যাঁ হ্যাঁ আরশি, বল। ভাইয়া এক্ষুনি বাসায় চলে এসো, এক মুহূর্ত আর দেরি করবে না তুমি। আবার কি হয়েছে? বাসার সবাই ঠিক আছে তো? ভাইয়া কিচ্ছু বলতে পারছি না, প্লিজ। তুই আমার অবস্থা বুঝতে পারছিস না আরশি? ভাইয়া বুঝতে পারছি, কিন্তু এখন তোমাকে খুব প্রয়োজন। মা বাবা ঠিক আছে তো? হ্যাঁ, প্লিজ ভাইয়া ফাস্ট চলে এসো। আরশি কল কেটে দেয়। ইয়াশ বুঝতে পারে না কি হয়েছে। লোকটা অনুমতি চায় শেষ লাশটা দেখানোর। ইয়াশ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললে লোকটা লাশ থেকে কাপড় সরালে ইয়াশ আশ্চর্য হয়ে যায়, এটা তো তার প্রিয় না। ইয়াশ আর কিছু না বলে বেরিয়ে যায় সেখান থেকে। আরশির কলটা তাকে ভীষণ পীড়া দিচ্ছে। ইয়াশ হাসপাতাল থেকে বেরিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আজকে যেন সত্যি সত্যি রাস্তা বেড়ে গিয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরতে বেশ খানিকটা সময় লেগে যায়। বাসায় ঢুকেই দেখে সবাই এটা ওটা করতে ব্যস্ত। প্রিয়তার মা আর তার মা রান্নাঘরে, বাবারা নেই বসার রুমে, আরশিও নেই। আরশি কল দিয়েছিল, অনেকটা সময় কেটে গিয়েছে। ইয়াশকে দেখে তার মা এগিয়ে এলো, সাথে প্রিয়তার মাও। ইয়াশকে একদম বিধ্বস্ত দেখাচ্ছে। সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছিস, এখন যা ফ্রেশ হয়ে নে। আরশি তোর রুমেই আছে, পাঠিয়ে দিস। প্রিয়তার মা: হ্যাঁ যা তো বাবা, ফ্রেশ হয়ে নে। মা তোমরা কি আমার সাথে মজা করছো? না মানে হাসি হাসি মুখ করে ফ্রেশ হয়ে নিতে বলছো মানে? প্রিয়কে পাওয়া যাচ্ছে না মা, তোমরা এতটা নর্মাল কিভাবে আছো এখন? উহু, কোনো কথা না, যা রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে। আমরা রান্না শুরু করেছি, দুপুরে নিচে এসে খেয়ে যাস। মা। দুজন আর কথা না বাড়িয়ে রান্না করতে চলে গেল। ইয়াশ বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এখন তার সাথে। তাদের দুজনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর আর কোনো উত্তর না পেয়ে নিজের রুমের দিকে যায়। আরশির সাথে দেখা হয়ে যায়। আমি নিচে তোমার গলা শুনছিলাম, বুঝতে পেরেছি তুমি এসেছ। আরশি: সমস্যা কি তোদের, আমাকে একটু বলবি প্লিজ? এতটা নর্মাল কিভাবে তোরা? প্রিয়তাকে খুঁজে পাইনি আমি। এয়ারপোর্ট, সমস্ত হাসপাতাল আমি তন্নতন্ন করে খুঁজেছি, কিন্তু প্রিয়কে কোথাও পাইনি আমি। অথচ বাসায় এসে অন্যরকম পরিবেশ, তোরা এতটা নর্মাল কিভাবে হয়ে গেলি? ভাইয়া, যেটা হয়েছে হয়েছে, ভুলে যাও, কষ্ট পেও না। এখন যাও তো, তোমার রুমে যাও, ফ্রেশ হয়ে নাও। এই আরশি, দাঁড়া, বল কি হচ্ছে এসব? রুমে গেলেই বুঝতে পারবে। কথাটি বলেই আরশি ইয়াশকে পাশ কাটিয়ে চলে যায়। ইয়াশ কি করবে, তার সাথে কি হচ্ছে বুঝতে পারে না।
ইয়াশ নিজের রুমের ভেতরে পা বাড়ালেই সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে চরমভাবে আশ্চর্য হয়। চোখ বড় বড় হয়ে যায়, শরীর সেখানেই স্থির হয়ে যায়, চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সামনে থাকা ব্যক্তিও তাকে দেখে কান্না করে দেয়, দৌড়ে এসে ইয়াশকে জড়িয়ে ধরে। অজান্তেই ইয়াশের মুখ থেকে বেরিয়ে যায়, প্রিয়। ইয়াশ আর এক মুহূর্ত দেরি না করে শক্ত করে জড়িয়ে ধরে প্রিয়তাকে, চিৎকার করে কান্না করে দেয় ইয়াশ। পুরুষ মানুষ কষ্ট আর কান্না এতটা ভয়াবহ তখন সেটা শুধু প্রিয়তা বুঝেছিল। প্রিয়তাও নিজেকে আটকে রাখতে পারেনি, ইয়াশের বুকে মাথা রেখে ইচ্ছেমতো কান্না করে কষ্ট কমিয়ে নিয়েছিল সে। বুক থেকে মাথা উঠিয়ে ইয়াশের দিকে তাকাতেই ইয়াশ তার ঠোঁট দিয়ে আদরে ভরিয়ে দেয় প্রিয়তার কপাল, চোখ, গাল, ঠোঁট। ঠিক যেন ভালোবাসার ঝড় উঠে গিয়েছে, এই ঝড় বিরামহীন চলবে, থামার নয়। কেটে যায় অনেকটা সময়, প্রিয়তা বিছানায় বসে আছে আর ইয়াশ প্রিয়তার কোলে মাথা রেখে শুয়ে আছে। কি হয়েছিল আজকে বলতে থাকে প্রিয়তা। বিমান থেকে অনেকে আহত হলে তার কোনো ক্ষতি হয়নি, কিন্তু নিচে নেমে আসার পর একটা বাচ্চা তার বাবা মাকে খুঁজে পাচ্ছিল না, জন্য সে বাচ্চাটাকে নিয়ে তার বাবা মাকে খুঁজছিল। অনেকক্ষণ সামনের দিকে বসে থেকেও পায়নি। তারপর খুঁজতে আরম্ভ করে, এর মাঝে কেটে যায় অনেকটা সময়, অনেকক্ষণ খোঁজার পর তারা পায়। বাচ্চাকে তার মা বাবার কাছে দিয়ে বাসায় আসে, রাস্তায় অনেক জ্যাম থাকায় অনেকটা দেরি হয়ে যায়। প্রিয়তা ইয়াশের দিকে তাকিয়ে দেখে ইয়াশের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। প্রিয়তা ঠেলে উঠিয়ে বসায় ইয়াশকে। তুমি কান্না করছো কেন বলতো? আজকে খুব ভয় পেয়েছি জানো, শুধু জানটা বেরোনো বাকি ছিল আমার। আমি তো ঠিক আছে তাই না? মেয়ে মানুষের মতো কান্না করবে না তো। কান্না করার জন্য মেয়ে মানুষ হতে হয় না, ভালোবাসার মানুষকে হারানোর ভয় যথেষ্ট। বিশ্বাস কর, আজকের মতো ভয় আমি কোনো দিন পাইনি। চলো ঘুরে আসি। কোথায়? জানি না, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। এখন? বিকেলে। আচ্ছা ঠিক আছে, যাব। প্রিয়তা ইয়াশের বুকে মাথা রাখে, এই বুকটা তার একদম নিজস্ব, এখানে কারো ভাগ নেই। এখানে মাথা রেখে সব কষ্ট ভুলে যেতে পারে ঠিক আগের মতো। সারা বিকেল দুজন অনেক ঘোরাঘুরি করে, সবার জন্য খাবার নিয়ে বাসায় ফিরে আসে। রাতের ডিনার সেরে ইয়াশ রুমে চলে যায়। প্রিয়তা বসে বসে সবার সাথে গল্প করছে। পরিবেশটা কি সুন্দর, সবার মুখে হাসি লেগে আছে, অথচ কতদিন দেখা হয়নি তাদের। ঘড়ির কাঁটায় 12টা বেজে গেছে, কেউ খেয়ালই করেনি কখন এত রাত হয়ে গিয়েছে। সবাইকে ঘুমাতে বলে উঠে দাঁড়ায় ইয়াশের মা, সবাই যার যার রুমে চলে যায়। প্রিয়তা ফোন হাতে নিয়ে দেখে ইয়াশ অনেকবার কল দিয়েছে। দৌড়ে রুমে চলে যায় সে। ইয়াশ বসে বসে কিছু একটা করছিল, প্রিয়তা পাশে গিয়ে দাঁড়ায়। সরি কখন এত রাত হয়ে গিয়েছে বুঝতে পারিনি, আর ফোন সাইলেন্ট ছিল। কোনো কথা না, এসো আমার সাথে। ইয়াশ প্রিয়তাকে নিয়ে বারান্দায় চলে যায়। দুজন চুপচাপ দাঁড়িয়ে খোলা আকাশের চাঁদ দেখছে। হঠাৎ কোমরে স্পর্শ অনুভব করে প্রিয়তা। কাঁধের ওপর মুখ দিতেই আরেকবার চমকে যায় প্রিয়তা। টানা 5 বছর পর প্রিয় মানুষের স্পর্শ নতুনত্ব প্রকাশ করছে। ওই যে চাঁদ দেখছো না কেমন একা আছে, তুমি ছাড়া এতগুলো দিন আমার ঠিক এরকম একাকিত্বে কেটেছে। সব থেকেও মনে হচ্ছিল কিছু একটা নেই। আজকে সেই কিছু একটার শূন্যস্থান পূরণ করে দিয়েছ। প্রিয়তা ইয়াশের দিকে ঘুরে তাকায়, কিছু বলতে যাবে তখনই ইয়াশ ইশারায় বুঝিয়ে দেয়, না হাজার কোনো কথা না, অনেকদিন অপেক্ষার পর কাছে আসা, আজকে শুধু ভালোবাসা জায়গা করে নেবে আর কিছু নয়। ইয়াশকে আরও কাছে আসতে দেখে প্রিয়তার হৃদস্পন্দন বেড়ে যায়, ঠিক আগের মতো যখন ইয়াশকে দেখলে হৃৎপিণ্ড বেহায়াপনা করত। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে প্রিয়তা। ইয়াশের ঠোঁট দুটো প্রিয়তার ঠোঁট স্পর্শ করলেই সে চোখ বন্ধ করে নিয়ে ইয়াশের শার্ট চেপে ধরে।
কিছুক্ষণ পর প্রিয়তাকে ছেড়ে দিলেও ইয়াশ খেয়াল করে প্রিয়তা এখনো চোখ বন্ধ করে আছে। প্রিয়তার হাত থেকে নিজের শার্ট ছাড়িয়ে নিয়ে তাকে কোলে তুলে নেয়। প্রিয়তা যেন এবার আর লজ্জায় নিজেকে লুকোতে পারছে না। ইয়াশের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে নেয়। ইয়াশ প্রিয়তাকে কোলে নিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। আজকের রাত শুধু ভালোবাসার রাত, প্রিয়জনকে কাছে পাবার রাত। এ রাতে আর কোনো দুঃখ নেই, নেই কোনো একাকিত্ব। আজকে শুধু ভালোবাসা পূর্ণতা পাবে, অপেক্ষার প্রহর শেষ হবে, দুজন দুজনকে সবচেয়ে কাছে পাবে, শুরু হবে দুজনের একসাথে পথ চলার নতুন এক অধ্যায়, যেখানে সবখানে মিশে আছে শুধু বিরামহীন ভালোবাসা আর ভালোবাসা। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা পড়ে চুপচাপ চলে যান আজকে অন্তত মন্তব্য আশা করতেই পারি। অনেকের ভালোবাসা পেয়েছি এই গল্প থেকে। আমি তানিয়া মাহি 2-1 দিনের মধ্যে আবার নতুন গল্প নিয়ে হাজির হব। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে। যাদের কাছে প্রিয়তার প্রণয় গল্পটি ভালো লেগেছে তারা গল্পের রিভিউ গ্রুপগুলোতে রিভিউ দিয়ে দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন ভালোবাসার মানুষগুলোকে সাথে নিয়ে। সমাপ্ত।